আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্জিয়া মীরা। প্রয়োজনীয় সংস্কার শেষ করতে অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। লালমনিরহাট জেলা মাঠে শহীদ জিয়াউর রহমান ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করতে গিয়ে তিনি এই আহ্বান জানান। নতুন উপদেষ্টার নিয়োগ প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, বিতর্কিত কোনো ব্যক্তি যাতে গুরুত্বপূর্ণ দায়িত্বে না আসতে পারে সে ব্যাপারে ডক্টর ইউনূস সরকারকে সতর্ক থাকতে হবে। কোনো বিতর্ক তৈরি হলে রাজপথে না গিয়ে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পরামর্শ দেন তিনি। মির্জা ফখরুল বলেন, বিএনপি চায় দ্রুত সংস্কার শেষ করে সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন দেবে অন্তর্বর্তী সরকার। বিতর্কিত কোনো ব্যক্তিকে এই আপনারা অন্তর্বর্তীকালীন সরকারে নেওয়ার ব্যাপারে অবশ্যই যারা আমাদের দায়িত্বে রয়েছেন, বিশেষ করে ডক্টর ইউনূস, তাদের এগুলো ব্যাপারে তাদেরকে চিন্তা করতে হবে যাতে নতুন করে বিতর্ক সৃষ্টি না হয়। আমি সবাইকে অনুরোধ করব যে বিষয়গুলোকে রাজপথে না নিয়ে গিয়ে আমরা আলোচনার মধ্যে আপনার বিষয়গুলোকে সমাধান করতে পারি। আমরা আশা করব যে এই অন্তর্বর্তীকালীন সরকার অতি দ্রুত তারা সংস্কার কাজগুলো শেষ করে তারা একটা সকলের কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচনের ব্যবস্থা করবেন। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে শোচনীয়ভাবে হারিয়ে নিষিদ্ধ করার পক্ষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় তিনি বলেন, দেশকে গণতান্ত্রিক ধারায় ফেরাতে অন্তর্বর্তী সরকারকে সর্বাত্মক সহায়তা করবে বিএনপি। এদিকে নয়াপল্টনে আরেক অনুষ্ঠানে বিএনপির মুখপাত্র রুহুল কবির রিজভী জাতীয় নেতাদের নিয়ে বিতর্ক না করার আহ্বান জানান। মইনুল আহসান জানাচ্ছেন বিস্তারিত। স্বৈরশাসন বিরোধী আন্দোলন করতে গিয়ে মামলা, কারাবরণ, গুমসহ গত 15 বছর বিএনপি নেতাকর্মীরা যে ত্যাগ স্বীকার করেছে তাকে নজিরবিহীন বলে দাবি করেন আলোচনা সভার বক্তারা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে যে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে তাদের কোনোভাবেই ব্যর্থ হতে দেয়া যাবে না। আমরা যেভাবে ঐক্যবদ্ধভাবে হাসিনাকে পতন করিয়েছি, আমরা ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রের পথ থেকে আমরা পরিষ্কার রাখতে চাই এবং আমরা সরকারকে সার্বিক সহযোগিতা দিয়ে আমরা গণতন্ত্রের পথে উত্তরণ করতে চাই। আমরা নির্বাচনের পরেও জাতীয় ঐক্যের সরকারের কথা বলেছি, জাতীয় সরকারের কথা বলেছি। আমরা সেই পথে গিয়ে বাংলাদেশটাকে মুক্ত, স্বাধীন একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই। জনগণের মতামত নিয়েই আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্ত হওয়া উচিত বলে মত দেন বিএনপির এই নীতি নির্ধারক। আপনি যদি আওয়ামী লীগকে ক্যান্সেল করে দিতে চান অন্য কোনো ভাবে, এগুলো টিকে থাকে না। আওয়ামী লীগকে ক্যান্সেল করতে হবে, জনগণের ভোটের মাধ্যমে আওয়ামী লীগকে আপনাকে ক্যান্সেল করতে হবে। ফ্যাসিস্টকে ক্যান্সেল করবেন ভোটের মাধ্যমে, তাদেরকে পরাজিত করে, চরমভাবে পরাজিত করে ক্যান্সেল করে দেন। এদিকে 7ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নয়াপল্টনে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে বিএনপি। এর উদ্বোধন করতে গিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রাজনৈতিক কারণে জাতীয় নেতাদের অবদানকে খাটো না করার আহ্বান জানান। যার যতটুকু ইতিহাসে অবস্থান আছে সেটা থাক। স্বাধীনতার পরে শেখ মুজিবুর রহমানের অনেক অন্যায়, অনেক দুঃশাসন দেখেছি। 75-এর 15ই আগস্ট ঘটলো, খন্দকার মোস্তাক বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি নামিয়ে দিয়েছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু শেখ মুজিবের ছবি বঙ্গভবনে তিনি আবার সেখানে পুনঃস্থাপন করলেন। জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক জুলাই গণহত্যার সাথে জড়িত আওয়ামী লীগ নেতাদের বিচার ও দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। বিতর্কিত দুই ব্যক্তিকে উপদেষ্টা নিয়োগ করায় অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়ে জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে বলে মনে করেন গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতারা। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবিধান সংস্কার নিয়ে সেমিনারে তারা বলেন, ফ্যাসিস্ট ব্যবস্থা টিকিয়ে রেখে কখনোই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। গণতান্ত্রিক রূপান্তরের জন্য বিদ্যমান সংবিধান সংস্কারের কোনো বিকল্প নেই বলেও মনে করেন নেতারা। মাজহারুল হক মুহাজিরের রিপোর্ট। মানবিক, গণতান্ত্রিক ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে এক হওয়ার আহ্বান জানিয়ে সংবিধান সংস্কার বিষয়ে এই সেমিনার করে নাগরিক ঐক্য। সংবিধান পুনর্লিখনের চেয়েও সংস্কার কেন প্রয়োজন তার যৌক্তিকতা তুলে ধরেন রাজনীতিবিদরা। দেশে একটা বিপ্লব হলে তো একটা বিপ্লবী সংবিধান দরকার।
আমরা অভ্যুত্থান করেছি, আমরা একটা বিপ্লব করিনি। বিপ্লব করলে বিদ্যমান সংবিধানের অধীনে শপথ হতো না। ন্যূনতম এমন ক্ষমতার ভারসাম্য তৈরি করতে হবে যাতে করে জনগণের কাছে যে জবাবদিহিতার প্রশ্ন, কোন সরকার যে জনগণের অধীন, সেটা কোনোভাবে আর ছাপিয়ে নেওয়া যেতে পারে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, সংবিধানের জন্য জনগণ নয়, সংবিধান হতে হবে জনগণের জন্য। ক্ষমতার মোহে আবারও যদি আমরা সরকারে গিয়ে অথবা সরকারে যাবার আগেই অর্থ, বিত্ত, বৈভব এবং সম্পদের চোরাবালিতে ঘুরপাক খেতে থাকে, তাহলে কিন্তু যতই সংবিধান সংস্কার করি, সরকার সংস্কার করি, প্রশাসন সংস্কার করি, পুলিশ সংস্কার করি, বিচার বিভাগ সংস্কার করি, কোনো কিছুতে কোনো কাজ হবে না। সংস্কারের নামে কালক্ষেপণ না করে অন্তর্বর্তী সরকারকে দ্রুত জাতীয় নির্বাচন আয়োজনের তাগিদ দেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। একটা সরকারকে সব দল সমর্থন জানাবার পরে 3 মাস রাজনীতি চালাবার পরে 2টা উপদেষ্টা নিয়েছে, সেটাও ঝগড়া। দেশের অবস্থা কিন্তু খুব সুবিধার না, উপদেষ্টা বানাবে 7টা ভালো লোক পায় না। পরে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো সহ সংবিধান সংস্কারে নাগরিক ঐক্যের পক্ষ থেকে 5 দফা প্রস্তাব তুলে ধরা হয়। মাসহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। পতিত সরকার নিজে ঢালাওভাবে গায়েবী মামলা দায়ের করত। বর্তমান সরকার তা করছে না জানিয়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, এখন মানুষ যেভাবে ঢালাও মামলা দিচ্ছে তা বিব্রতকর। বিচার বিভাগ সংস্কার কমিশনের সাথে বৈঠক শেষে তিনি আরো বলেন, উচ্চ আদালতের বিচারক নিয়োগের জন্য আইন করা হবে। হুমায়ুন চিস্তির রিপোর্ট। বিচার বিভাগ সংস্কার কমিশন গঠনের পর মঙ্গলবার প্রথমবারের মতো কমিশনের সাথে বৈঠকে বসেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রায় 1.5 ঘন্টা বৈঠকের পর তিনি বলেন, সীমিত সামর্থ্য নিয়েই কমিশন সন্তোষজনক অগ্রগতি করেছে। এ সময় ঢালাও মামলা দায়েরের প্রসঙ্গ নিয়ে কথা বলেন তিনি। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে গায়েবী মামলা হতো, সরকারের পক্ষ থেকে গায়েবী মামলা দিত, আর এখন আমরা সরকারের পক্ষ থেকে কোনো মামলাটা আমরা দিচ্ছি না। সাধারণ লোকজন, ভুক্তভোগী লোকজন, রাজনৈতিক প্রতিপক্ষ, তারা অন্যদের ব্যাপারে ঢালাও মামলা দিচ্ছে। ঢালাও মামলার একটা প্রকোপ দেশে দেখা দিয়েছে, এটা আমাদেরকে অত্যন্ত বিব্রত করে। আমরা অনেক ধরনের আইনি সংস্কারের কথা ভাবছি, আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছি। সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়িত হলে বিচার বিভাগের উপর আস্থা বাড়বে জানিয়ে তিনি বলেন, উচ্চ আদালতের বিচারক নিয়োগে আইন করা হবে। আমার কাছে মনে হয়েছে ওনারা যেরকম একটা বিচার বিভাগের প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছেন বা স্বপ্ন দেখছেন, এটা যদি সত্যি করা যেত তাহলে সম্ভবত আমাদের বিচারাঙ্গনে সমস্যা যা আছে সেগুলি আর থাকতো না কখনো, এবং আমাদের এখানে আইনের শাসন, মানবাধিকার, মানুষের অধিকার অনেক বেশি সুশক্ত হতো। নেক্সট যে উচ্চ আদালতে বিচারক নিয়োগ হবে সেটা আমরা একটা আইনের মাধ্যমে করতে চাচ্ছি। এ সময় সংস্কার কমিশনের পক্ষ থেকে জানানো হয়, শিগগিরই সুপারিশমালা তৈরি করে আইন মন্ত্রণালয়ে জমা দেবে কমিশন। আশা করি যে আগামী কিছুদিনের মধ্যেই আমরা একটা সুপারিশ আকারে আমাদের কমিশনের মতামত, সেটা আইনি সংস্কারই হোক বা সেটা কোনো সাংগঠনিক সংস্কারই হোক, আমরা আইন মন্ত্রণালয়ে জানাবো এবং সরকার, আমরা আশা করি আমাদের সুপারিশ অনুযায়ী প্রয়োজনীয় বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করবে। সংস্কার কমিশনের দেয়া সুপারিশমালা বাস্তবায়নে যথাসাধ্য চেষ্টা করা হবে বলে এ সময় জানান আইন উপদেষ্টা। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। অর্থনৈতিকভাবে দেশ এখন কঠিন সময় পার করছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সরকারের ভুল ত্রুটি ম্যাগনিফাইং গ্লাস দিয়ে না দেখে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানান তিনি। সকালে মোহাম্মদপুরের খিলজি রোডে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এসডিএফ এর প্রধান কার্যালয়ে জুলাই আন্দোলনে হতাহতদের পরিবারের মাঝে অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে উপদেষ্টা এসব কথা বলেন। তিনি আরো বলেন, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদদের শুধু স্মরণে রাখা নয়, দেশ নিয়ে তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে। আহতদের চিকিৎসা সহায়তা ও কর্মসংস্থানের ব্যবস্থা করা সরকারের অঙ্গীকার বলেও জানান ডক্টর সালেউদ্দিন আহমেদ। এ সময় বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদ রংপুরের আবু সাইদ সহ 7 শহীদ এবং আহত 49 জনের পরিবারকে এসডিএফ এর পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হবে। আমরা একটা কঠিন সময় দিয়ে পার হচ্ছি, সবাই কঠিন দায়িত্ব হবে। আমরা ভুল ত্রুটি করছি, এই ভুল ত্রুটি বিশালভাবে আপনারা এসে করবেন না, ম্যাগনিফাই করবেন না। আজকে ভুল ত্রুটি আমরা করবো, প্রোঅ্যাক্টিভ ভাবে যদি ভুল ত্রুটি আপনার ডাক্তার সংশোধন করে এই জীবনের কার্যক্রমের চেষ্টা করবে থাকতে পারবে।
যেসব কারণে বিগত সময় সরকারি প্রকল্পে ব্যাপক দুর্নীতি অনিয়ম হয়েছে তা ভাঙতে নতুন নীতি প্রণয়নের কাজ চলছে বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদউদ্দিন মাহমুদ। উন্নয়ন কাজে রাজনৈতিকভাবে ঠিকাদার নিয়োগ চলবে না বলেও জানান তিনি। প্রকল্পের কাজের সাথে জড়িত দুর্নীতিবাজদের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ নেবে সরকার। অপরদিকে প্রকল্পের সময় কোনোভাবেই বাড়ানো যাবে না বলে সতর্ক করেছেন পরিবেশ ও পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সচিবালয় ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠকে দুই উপদেষ্টা এসব কথা বলেন। পাবলিক প্রকিউরমেন্ট রুলে কোথায় কোথায় ব্যত্যয়টা আছে, কোথায় কোথায় সংযোজন বিয়োজন করলে আসলে এই সিন্ডিকেটটা অন্তত কিছুটা হলেও আমরা নিয়ন্ত্রণে আনতে পারবো, সেটা বুঝবার জন্যই আজকের এই আলোচনাটা। ঠিকাদারদের নিয়োগই হলো সরকারের ক্রয় নীতি। এটাকে আরেকটু যাতে নিয়ম সিদ্ধ করা যায়, যাতে এতে দুর্নীতি কমানো যায়। জুলাই আন্দোলনে যেসব সাংবাদিক অবদান রেখেছে তাদের চাকরিচ্যুত ও হেনস্থা না করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। একই সাথে জুলাই আন্দোলনের জনশ্রুতি ধরে রাখতে আহত নিহতদের ঘটনা টেলিভিশনগুলোতে তুলে ধরার আহ্বান জানান তিনি। সচিবালয় টেলিভিশন মালিক ও মালিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এসব কথা বলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের ৩ মাসে গণমাধ্যম যে স্বাধীনতা ভোগ করছে তা যেন ভবিষ্যতেও অব্যাহত থাকে সেজন্য একটি কমিশন গঠন করা হয়েছে। বাংলাদেশকে নিয়ে যে অপপ্রচার হচ্ছে এবং প্রকৃত সত্য ওটাকে তুলে ধরার জন্য আমাদের কিন্তু সরকার সহ গণমাধ্যমের সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে আসলে কাজ করতে হবে। জুলাই আন্দোলনে যারা অনেক সাংবাদিক আমাদের ছাত্র জনতার পক্ষে কাজ করেছেন, তাদের নিরাপত্তার বিষয়, তাদেরকে যাতে কোথাও হেনস্থা না করা হয় সেই বিষয়টির জন্য সেই বিষয়টি আমরা আহ্বান জানিয়েছি। বাংলাদেশের জলবায়ু সংকটের উদ্বেগ তুলে ধরতে COP29 সম্মেলনে বাংলাদেশি কর্মকর্তা, এনজিও ও সুশীল সমাজের নেতৃবৃন্দকে জোর প্রচেষ্টা চালানোর তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজারবাইজানের রাজধানী বাকুতে সম্মেলনের উদ্বোধনীর দিনে ব্যস্ত সময় পার করেন তিনি। কুশল বিনিময় করেন বিশ্ব নেতাদের সঙ্গে। মনিউর রহমানের রিপোর্ট। 4 দিনের সফরে সোমবার আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছে জলবায়ু ইস্যুতে এক সমন্বয় সভায় যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় জলবায়ু পরিবর্তনের সৃষ্ট সংকট, বিশ্বজুড়ে নেতিবাচক প্রভাব ও দাবিগুলো এবারের COP29 সম্মেলনের চূড়ান্ত ঘোষণায় অন্তর্ভুক্ত করার তাগিদ দেন তিনি। বাংলাদেশের প্রায় 29টি এনজিও এবং সুশীল সমাজের প্রতিনিধি সম্মেলনে অংশ নিয়েছে। গ্লোবাল নর্থের ধনী দেশগুলোর আশ্বাস সত্ত্বেও জলবায়ু তহবিল থেকে বাংলাদেশ এ পর্যন্ত মাত্র $344 বিলিয়ন অনুদান ও $250 বিলিয়ন ঋণ পেয়েছে। আমরা যেটা একটা এস্টিমেট করা হয়েছে আমাদের তরফ থেকে, যে দেখা যাচ্ছে যে আমরা ইনভেস্ট করছি প্রায় $3 বিলিয়ন, কিন্তু আমার ক্ষতির শিকার হচ্ছে $11.5-12 বিলিয়ন। তো সেই জায়গায় আমার $8-8.5 বিলিয়ন মতো একটা গ্যাপ থেকে যাচ্ছে। তো এই টাকাটা আসবে কোত্থেকে? আমরা কিন্তু ভিক্ষা চাচ্ছি না, আমরা কিন্তু বলছি না যে তুমি আমাকে, এটা একটা আমাদের ন্যায্য দাবি। এদিকে সম্মেলনের উদ্বোধনী দিনে অন্তত 20টি দেশের শীর্ষ নেতা ও আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে সাক্ষাৎ হয় ডক্টর ইউনূসের। এ সময় বাংলাদেশের সংস্কার ও সমৃদ্ধ দেশ গড়ার যাত্রায় পাশে থাকার আশ্বাস দেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। একই সাথে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানানো হয় দেশটি সফরের। কুশল বিনিময় হয় পাকিস্তান, ভুটান, মালদ্বীপ, সংযুক্ত আরব আমিরাত, বেলজিয়াম, রুয়ান্ডা, ঘানা, বসনিয়া ও হার্জেগোভিনা, আলবেনিয়া, বার্বাডোস ও ইউরোপের দেশ লিখটেনস্টাইনের শীর্ষ নেতাদের সঙ্গে। এদিকে জানুয়ারিতে হতে যাওয়া যুব উৎসবে যোগ দিতে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোকে আমন্ত্রণ জানিয়েছেন ডক্টর ইউনূস। সাক্ষাৎকালে বিশ্বনন্দিত কয়েকটি নারী ফুটবল দলকে বাংলাদেশে আনার বিষয়ে ফিফা সভাপতির সহযোগিতা চান তিনি। এছাড়া বাকুর রিস কার্লটন হোটেলে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ইসলামিক ধর্মীয় প্রতিষ্ঠান আল আজহার বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড ইমাম ডক্টর আহমেদ আল তাইয়েবের সাথে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা। বৈঠকে হাজারো বছরের পুরনো প্রতিষ্ঠানটিতে বক্তৃতা দিতে ডক্টর ইউনূসকে আমন্ত্রণ জানানো হয়। গ্র্যান্ড ইমাম জানান, বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য শতভাগ বৃত্তি দেওয়ার ঘোষণা দেবে আল আজহার বিশ্ববিদ্যালয়। এ সময় গ্র্যান্ড ইমামকে গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। উপহার দেন শিক্ষার্থীদের আঁকা বর্ণিল ও বৈচিত্র্যময় গ্রাফিতি চিত্রের সংকলন। মনিউর রহমান, এটিএন বাংলা।
বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের রিসিভার নিয়োগে হাইকোর্টের দেওয়া সিদ্ধান্ত স্থগিত করেছে আপিল বিভাগ। তবে বেক্সিমকো গ্রুপের অন্যান্য প্রতিষ্ঠানের রিসিভার নিয়োগের আদেশ বহাল রাখা হয়েছে। একই সঙ্গে রিসিভার নিয়োগ নিয়ে হাইকোর্টের জারি করা রুল 2 সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে। সকালে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই আদেশ দেন। রিসিভার নিয়োগ নিয়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পক্ষে লিভ টু আপিলটি করা হয়। গতকাল শুনানি শেষে আজ আদেশের জন্য দিন ধার্য ছিল। এর আগে বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি দেখভালের জন্য রিসিভার নিয়োগ দিতে বাংলাদেশ ব্যাংকে 5 সেপ্টেম্বর নির্দেশ দেন হাইকোর্ট। সেখানে আরো বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস কোম্পানির রিগার্ডে স্টে হওয়ার পরে উনি হয়তো রিসিভার হয়তো বেক্সিমকোর বিষয়ে 2 সপ্তাহ উনি ওয়েট করবেন হাইকোর্ট নিষ্পত্তি না করা পর্যন্ত। 2 সপ্তাহ দিয়েছে, বাট হাইকোর্ট 2 সপ্তাহের মধ্যে না পারলেও হোপফুলি যে এটা সাবজুডিস থাকবে এবং যতদিন না রুল নিষ্পত্তি হয় ততদিন পর্যন্ত এটা স্টেই থাকবে শুধু বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস কোম্পানির রিগার্ডে। নিউ মার্কেট থানার হত্যা মামলায় বরগুনা 1 আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে 6 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। সকালে তাকে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে এনে জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের আবেদন করে পুলিশ। রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন তার আইনজীবীরা। উভয় পক্ষের শুনানি শেষে শম্ভুর 6 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। একই আদালতে শম্ভুর সঙ্গে তোলা হয় 14 দলের সমন্বয়ক আমির হোসেন আমুকেও। এই মামলায় 6 দিনের রিমান্ড শেষে তাকে আদালতে আনা হয়। পরে আসামির জামিন আবেদন করেন তার আইনজীবীরা, কিন্তু আবেদন নাকচ করে আমুকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এই আসামি যেহেতু অন্যতম সহযোগী ছিল প্যাসিস্ট হাসিনার এবং নিজেও সেটার সঙ্গে হত্যার সঙ্গে জড়িত ছিল, পরিকল্পনা ছিল এবং ষড়যন্ত্রে ছিল, সে যদি মুক্তি পায় দেশের মানুষে আজকে যে শান্তিতে আছে, মানুষ এখন যে গণতন্ত্রের দিকে যে দাবিতে হচ্ছে সেটা ব্যাহত হবে। তিনি এই মামলার সাথে কোনোভাবেই জড়িত না, তাকে মামলায় রাজনৈতিকভাবে ষড়যন্ত্রমূলকভাবে দেওয়া হয়েছে। তাকে এই মামলায় রিমান্ড আমরা বাতিলের জন্য প্রার্থনা করেছি। বিজ্ঞ আদালত শুনানি অন্তে 6 দিনের রিমান্ড মঞ্জুর করেন। সংস্কার অভাবে বরিশাল নগরীর বেশিরভাগ সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত তৈরি হওয়ায় সামান্য বৃষ্টি হলেই জমছে হাঁটু সমান পানি। এতে প্রায় ঘটছে দুর্ঘটনা। দ্রুত রাস্তা সংস্কার করে মানুষের ভোগান্তি দূর করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। বরিশাল প্রতিনিধি মোহাম্মদ হুমায়ুন কবিরের পাঠানোর রিপোর্ট জানাচ্ছেন মুশফিকুর রহমান। এই সড়কগুলোর চিত্রই বলে দিচ্ছে বরিশাল মহানগরীর মানুষের দুরবস্থার কথা। গত 1 যুগেরও বেশি সময়ে বরিশাল নগরী ছিল উন্নয়ন বঞ্চিত। নতুন করে সড়ক নির্মাণ কিংবা ভাঙাচোরা রাস্তাগুলো সংস্কার করা হয়নি। সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। বৃষ্টি হলেই সড়কে হাঁটু পানি জমে যায়, ফলে প্রায়ই রিক্সা মোটরসাইকেল উল্টে ঘটে দুর্ঘটনা। রাস্তা তো ভাঙ্গাচোরা অনেক, এত এর চেয়ে খালো ভালো। ভাঙ্গাচোরা অবস্থা, হাঁটতে চলতে অসুবিধা, একটা গাড়ি যাইতে পারে না। হ্যাঁ, গেলে পরে হোঁচট খাইয়া কান্না ওই ড্রেনের মধ্যে পড়িয়া যায় এই অবস্থা। প্রতিদিন কোনো না কোনো রিক্সা, এরপরে আপনার ওই যে গ্যাসের গাড়ি, এগুলো এখান থেকে উল্টে যায়। বাচ্চারা এই রাস্তার পানিতে অনেক নামে, ওই বিসি পেঁচড়া হয়, তারপরে স্কুলে যাইতে বাচ্চাদের কষ্ট হয়। তারপরে এই যে এই মেতা থেকে ওই মেতা পর্যন্তই এই রাস্তা ভাঙ্গা। আবার অনেক সড়কের কাজ শুরু করে তার দীর্ঘদিন ফেলে রাখায় জনদুর্ভোগ পৌঁছেছে চরমে। এটা অনেকবার এটা অনেক পারমিশন দিয়েছে রাস্তা করার জন্য, এই করছে। কদিন আগে ওইটা ভালোই ছিল, ওটা গর্ত করেছে, খোয়া করে চলে গেছে। এরকম কোনো কাজে কোনো অগ্রগতি নাই, কোনো কাজ হয়ও নাই। আমাদের ব্যবসা বাণিজ্য করতে নানান সমস্যা, অনেক বছর যাবত এই রাস্তার প্রতি কোনো নজর দিচ্ছে না। নগর কর্তৃপক্ষ বলেছে বর্তমানে 267 কোটি টাকা ব্যয়ে 90টি সড়ক ও ড্রেনেজের কাজ চলমান রয়েছে। এছাড়া চলতি বছরে মাত্র 150 কোটি টাকা বরাদ্দ ঘোষণা হলেও সে অর্থ এখনো মেলেনি। অর্থ বরাদ্দ পেলেই দ্রুত এই সমস্যা কেটে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন নগর কর্তৃপক্ষ। কাজের প্রতি আসলে ডিপেন্ড করে এটা মন্ত্রণালয় থেকে প্রকল্পে বরাদ্দের উপর। যেমন এই 800 কোটি টাকা প্রকল্পে এই অর্থ বছরে বরাদ্দ আছে 150 কোটি টাকা, তার উপর ডিপেন্ড করে। দ্রুত রাস্তা সংস্কার করে মানুষের ভোগান্তি দূর করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। মুশফিকুর রহমান, এটিএন বাংলা। এবার আল আরাফ ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। সরকারের শুল্ক প্রত্যাহারের পর প্রায় 20 মাস পর
হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে। এই চাল প্রতি কেজি 48 থেকে 50 টাকায় বিক্রি হবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। ভারত থেকে চাল বোঝাই একটি ট্রাক বন্দরে প্রবেশের মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হয়েছে। আমদানিকারকরা জানান, দেশের বাজারে দাম বাড়ায় সরকার আমদানিতে শুল্ক প্রত্যাহার করে নেয় শুরু হয়েছে চাল আমদানি। ভারতও চাল রফতানিতে মূল্য উন্মুক্ত করে দেওয়ায় আমদানি বাড়বে এবং দেশের বাজারে দাম দ্রুত নিয়ন্ত্রণে আসবে বলে আশা করা হচ্ছে। 2023 সালে 30 মার্চ সবশেষ এই বন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি হয়েছিল। ওয়ালটন ফ্রিজ কিনে 20 লাখ টাকা পেলেন কলেজ শিক্ষার্থী রাশেদ আলী। সারা দেশে চলমান ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন 21-এ ঘোষিত ডাবল মিলিয়ন অফারে ওয়ালটন রেফ্রিজারেটর কিনে এই টাকা পান তিনি। এই সিজনে ওয়ালটন ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন এবং বিএলডিসি সিলিং ফ্যান কিনলে গ্রাহকদের জন্য রয়েছে ডাবল মিলিয়ন অর্থাৎ 20 লাখ টাকা পাওয়ার সুযোগ। এছাড়া কোটি টাকার নিশ্চিত পুরস্কার। আগামী 31 ডিসেম্বর পর্যন্ত এই সুবিধা পাবেন ক্রেতারা। এর আগে ওয়ালটনের ফ্রিজ কিনে 20 লাখ টাকা পেয়েছিলেন দিনাজপুর সদরের মোটর শ্রমিক রানা ইসলাম। এবার সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে যাওয়া ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসনে কয়েকজন নতুন সদস্যের নাম ঘোষণা করেছেন। মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সিনেটর মার্কো রুবিওকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিবেন তিনি। ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন ফ্লোরিডার কট্টরপন্থী চীনের সমালোচক মাইকেল ওয়ালটস। এর আগে জাতিসংঘের দূত হিসেবে কংগ্রেস সদস্য এলিসে স্টেফানেকের নাম ঘোষণা করেন ট্রাম্প। এছাড়া পরিবেশ সুরক্ষা সংস্থার প্রধান হিসেবে পুরনো বন্ধু জেলডিনের নাম প্রস্তাব করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট। তবে তাদের চূড়ান্ত নিয়োগে সিনেটের অনুমোদন লাগবে। আগামী জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। এবার পার্টিক্স খেলার খবর। দশটি নতুন জাতীয় রেকর্ড গড়ার মধ্য দিয়ে শেষ হয়েছে ম্যাক্স গ্রুপ 33তম জাতীয় সাঁতার, ডাইভিং এবং ওয়াটার পোলো প্রতিযোগিতা। 4 দিনের এই প্রতিযোগিতায় দলগত চ্যাম্পিয়ন নৌবাহিনী এবং রানার্স আপ হয়েছে সেনাবাহিনী। পুরুষ ও নারী বিভাগে নৌবাহিনীর সামিউল ইসলাম এবং জ্যোতি আক্তার সেরা সাঁতারুর পুরস্কার জেতেন। আরো জানাচ্ছেন পরাগ আরমান। দেশের 52টি দলের 550 জন সাঁতারুর অংশগ্রহণ ছিল এবারের ম্যাক্স গ্রুপ 33তম জাতীয় সাঁতার প্রতিযোগিতায়। 4 দিনের এই প্রতিযোগিতায় পুরুষ ও নারী সাঁতারুদের মধ্যে লড়াই হয়েছে হাড্ডাহাড্ডি। সমাপনী দিনে আমেজ ছিল প্রতিদ্বন্দ্বীদের মধ্যে আরও লড়াইয়ের। 4 দিনের প্রতিযোগিতা শেষে 10টি নতুন জাতীয় রেকর্ড হয়। দলগত চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ নৌবাহিনী এবং রানার্স আপ হয়েছে সেনাবাহিনী। বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সিনিয়র সহসভাপতি ও ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে বিজয়ী ও বিজিত দলকে পুরস্কৃত করেন সহকারী নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা। এ সময় গোলাম মোহাম্মদ আলমগীর জানান, সেরা সাঁতারুর খোঁজে প্রোগ্রামটি আবারও শুরু করতে চায় ফেডারেশন। গত মিটিংয়ে সিদ্ধান্ত নিয়েছি আমরা 2025-এর এন্ডে যদি না পারি 2026-এর মধ্যে অবশ্যই সাঁতারুর খোঁজে আমরা সুইমিং ফেডারেশন এটা আরেকবার করবে, যাতে নতুন যারা গ্রামে গঞ্জে আছে তাদেরকে আমরা পিক করে এনে ভালো ট্রেনিংয়ের ব্যবস্থা করতে পারি। পুরুষ এবং নারী বিভাগে বাংলাদেশ নৌবাহিনীর সামিউল ইসলাম এবং জ্যোতি আক্তার সেরা সাঁতারুর পুরস্কার জেতেন। 3টি নতুন জাতীয় রেকর্ড সহ 5টি স্বর্ণ ও একটি ব্রোঞ্জ জয় করেন সামিউল এবং 3টি নতুন জাতীয় রেকর্ড সহ 4টি স্বর্ণ ও একটি রূপার পদক জেতেন জ্যোতি। মূল লক্ষ্য হচ্ছে সাব গেমসে যাতে দেশের জন্য গোল্ড নিয়ে আসতে পারি। সামনে প্ল্যান আছে অলিম্পিকে যাওয়া, সাব গেমসে যাওয়ার, যেখানে যায় ভালো একটা রেজাল্ট হবে বা ভালো টাইমিং হবে। সেরা সাঁতারুকে পুরস্কার হিসেবে ট্রফি প্রদান করা হয়। এছাড়া নতুন জাতীয় রেকর্ড সৃষ্টিকারী সাঁতারুকে 5000 টাকা করে অর্থ পুরস্কার দেয়া হয়। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। আগামী 17 নভেম্বর থেকে শুরু হচ্ছে ইস্পাহানি প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট 2024। এ উপলক্ষে বিকেলে রাজধানীর একটি হোটেলে দ্বিতীয়বারের মতো আয়োজিত এই টুর্নামেন্টের ফিক্সচার ড্র অনুষ্ঠিত হয়।
এতে জানানো হয় ঢাকার 24টি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামের 10টি এবং রাজশাহী ও খুলনার 4টি করে 42টি বিশ্ববিদ্যালয়ের ফুটবল দল প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে। 17 ও 18 নভেম্বর চট্টগ্রামে শুরু হবে প্রাথমিক বাছাই পর্বের ম্যাচগুলো। সেই ধারাবাহিকতায় 21 নভেম্বর রাজশাহীতে, 23 নভেম্বর খুলনায় ও 27 নভেম্বর ঢাকায় ম্যাচ আয়োজন করার কথা রয়েছে। ডিসেম্বরে ঢাকায় ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাঠে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ইস্পাহানি গ্রুপের পরিচালক ইমাদ ইস্পাহানি ও মার্কেটিং বিভাগের মহাব্যবস্থাপক ওমর হান্নান সহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। So it is my personal pleasure to be here on the eve of the next season that is going to be bigger and better. We wish all the participants the best for putting on the show. পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউব দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।